শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি নিউ টাউন বিশ্ব বাংলা গেট, আর আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রাজনীতির চর্চিত রফিকুল ইসলাম ওরফে বাপি। অনেকে ভাবছেন যে রফিকুল নতুন নতুন দলে ঢুকে বড় বড় কথা বলছেন, কিন্তু আমি যতটুকু জানি যে রফিকুল ইসলাম রাজনীতিতে নতুন নয়। 2021 সালে নির্বাচনে যে সংযুক্ত মোর্চার ব্রিগেডের সভা হয়েছিল, সেই সংযুক্ত মোর্চার সঙ্গে আইএসএফ এর যোগ হয়েছিল। সেই ব্রিগেড সভায় এই রফিকুল ইসলামের তত্ত্বাবধানে বেশ কিছু গাড়ি ভাঙড় বাসস্ট্যান্ড থেকে বা ভাঙড় থেকে ব্রিগেড ময়দানে গিয়েছিল। রফিকুল ইসলাম এমন একজন ব্যক্তি যার নেতৃত্বে ভাঙড়ে কংগ্রেস চলতো। তিনি হয়তো কংগ্রেসে থাকলে বিধানসভার টিকিটও পেয়ে যেতে পারত, কেনই বা তিনি তৃণমূলে ঢুকলেন? এই প্রশ্নটা আমার সঙ্গে সঙ্গে সারা বাংলার মানুষের। আমরা শুনে নেব যে রফিকুল ভাই, আপনি কংগ্রেসের বিধানসভার ক্যান্ডিডেট হতে পারতেন, কেন আপনি তৃণমূলে ঢুকলেন? আমি যেদিনকে কংগ্রেস দলটা ছাড়ি, রিজাইন দিই, আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় তিনি একেবারে একদম কেঁদে ফেলেছিলেন যে আজকের আমাদের একটা একনিষ্ঠ নেতা আজকের দল ছেড়ে আজকের অন্য দলে যাচ্ছে। দেখুন, এখানে আমাদের ভাঙড় বিধানসভায় এখানে কিন্তু সন্ত্রাস ছড়িয়ে গেছে। ভাঙড়ের নামটা, ভাঙড়ে যে একটা সুনাম ছিল আজ থেকে 20 বছর আগে বা 15 বছর আগে, সেই সুনামটা ভাঙড়ের আর নেই। টিভি খুললেই, মিডিয়া খুললেই সবসময় ভাঙড়ে কেউ খুন হয়ে যাচ্ছে, কেউ মার্ডার হয়ে যাচ্ছে, এই ধরনের একটা নোংরা রাজনীতির খেলা চলছিল। তো 2021-এ যে সংযুক্ত মোর্চা হয়েছিল, সেই সংযুক্ত মোর্চায় কিন্তু কংগ্রেস, সিপিএম ও আইএসএফ জোট হয়েছিল। তো সেখানে কিন্তু নওশাদ সিদ্দিকীকে ভাইকে জেতানোর মূলে একটা কাণ্ডারি হিসেবে আমি কাজ করেছিলাম। তো যখন নওশাদ সিদ্দিকী ভাইকে এমএলএটা করা হলো, তারপরে থেকে দেখা যাচ্ছে যে আলটিমেটলি ভাঙড়ে আরো কিন্তু একের পর এক যে রাজনৈতিক রণকৌশলের মাধ্যমে খুন মার্ডার হতেই থাকছে, হোক সে তৃণমূলের দ্বারা, হোক বা আইএসএফ এর দ্বারা। তো সেক্ষেত্রে আমি কিন্তু ভাবলাম যে এই ভাঙড়টাকে একটা সুস্থ জায়গায় নিয়ে আসতে হবে। সুতরাং আর আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া, তিনি যেভাবে 94টা প্রকল্পকে সামনে রেখে যে একের পর এক পথ এগিয়ে যাচ্ছে, তো সেই দিক বিবেচনা করে আমি কিন্তু ভাবলাম যে ভাঙড়ের মানুষকে একটা পরিষেবা দিতে হবে। ভাঙড়ের পিছিয়ে পড়া মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, সাধারণ যারা চাষি, তাদেরকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি ভেবেছিলাম যে আমি কংগ্রেসটা ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করব, এবং যোগদান করার অনেক আগে থেকেই আমার কাছে তৃণমূলের যে সমস্ত নেতারা আছে, তারা কিন্তু 2-3 বছর ধরে আমাকে পিছনে পড়েছিল। আমি অনেক বিবেচনা করার পরে আমার যারা দলীয় সমর্থক, তারা কারা, যারা আপনার সঙ্গে তৃণমূলে যোগদানের জন্য যোগাযোগ করছিল, তারা কি ভাঙড়ের তৃণমূল নেতারা না অন্য কোনো জায়গায়? ভাঙড়ের আছে, সব রকম আছে, দূরেরও আছে, নাম ধরে বললাম না। তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার দলীয় লোকজনদের সঙ্গে আমি কথা বলি, তারা যখন বলে, এবং জীবনতলাতে কিন্তু যোগদানের আগে পর কিন্তু 9 সপ্তাহে 9টা মিটিং করি আমার লোকজনদেরকে নিয়ে। আমি কিন্তু এই দলে কিন্তু একা আসিনি, আমার যে টোটাল টিম ছিল সেই টিমটা নিয়েই কিন্তু আমি সোনপুরে যোগদান করেছিলাম, এবং তারপরেও একটা যোগদান আমি জীবনতলাতে করিয়েছিলাম। তো আমার যে মূল উদ্দেশ্য যে ভাঙড়টা একটা জায়গায় নিয়ে আসতে হবে। তো সুতরাং আমি এই বিভিন্ন উন্নয়নমূলক কাজকে সামনে রেখে আমি তৃণমূল কংগ্রেস দলে যোগদানটা করি। যোগদান করার পরে কি বুঝলেন? যোগদান তো করার অল্প দিনের মধ্যে আপনি দলের বিরুদ্ধে কথা বলছেন, দলের অবজারভারের বিরুদ্ধে কথা বলছেন, আপনি যার হাত ধরে দলে ঢুকেছেন তার বিরুদ্ধে কথা বলছেন। কি এমন ঘটেছে? এটা আপনাদের ভুল হচ্ছে, দলের বিরুদ্ধে আমি কথা বলছি না। এখানে দেখুন, এখানে বিগত 19 তারিখ দুপুরবেলা আমার উপরে একটা নির্মম ভাবে একটা ঘটনা ঘটানো হয়, যে ঘটনার মূল অভিযুক্ত অদূত মোল্লা, সে বেশ কিছু আইএসএফদের ছেলেদেরকে নিয়ে আমার উপরে একটা হামলা চালায়, এবং সেই হামলায় কিন্তু আমি 2 মিনিট আগে আমার একটা তৃণমূল
কর্মী মারফত আমি খবর পাই যে আমাকে আজকের মার্ডার করে দেওয়া হবে। এবং অদূত বলে যে ছিল তার সঙ্গে আইএসএফ এর কিছু লোকজন ছিল, 30টা বাইকে 60 জন ছিল। তো আমাকে যখন ধাওয়া করে, তো আমি সেদিনই ভাবছিলাম যে আজকে তো আমি মারাই পড়ে যাব। তা আমি চিলেতলা পর্যন্ত গিয়ে একটু গা ঢাকা দিই, কিন্তু আমার যে সমস্ত সমর্থক আছে ভোগালী টুয়ে, পানিয়াড়ায় 3টে বুথে গিয়ে 16-17 জনের বাড়ি তোরা তল্লাশি চালায় এবং প্রচন্ড গালাগালি করে যে আজকের ওকে মেরেই দেবো। কারণটা কি আপনাকে মারতে চাচ্ছিল? কারণটা কি? এটা হলো দেখুন যে আমি যে দীর্ঘদিন ধরে যে 2016 সাল থেকে প্রয়াত তৃণমূল নেতা যে মাননীয় সৌমেন মিত্র মহাশয়ের হাত ধরে রাজনীতিটা করতাম, এবং 2021-এর আগে এই শাসক দলের বিরুদ্ধে কিন্তু ভাঙড়ে একটা জোরদার সংগঠন খাড়া করি। এবং যখন আমি কংগ্রেসটা ছেড়ে যখন আমার লোকজন নিয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি, তখন কিন্তু আমার একটা যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটে। মানে আমি যে জনপ্রিয় সেটা ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেয়। প্রত্যেকটা মিটিংয়ে আমার সঙ্গে যেভাবে মানুষ নিয়ে আমি গিয়েছি পরপর মিছিলে বা মিটিংয়ে, তো সেটা কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত কিছু লিডার আছে, নেতা আছে, তাদের কিন্তু সহ্য হচ্ছিল না যে আজকের আমরা এতদিন ধরে দল করছি, আমাদের পিছনে লোক নেই, আর রফিকুল ইসলামের পিছনে এত লোক। তারা কিন্তু মানে আমার উপরে যে আমার যে জনপ্রিয়তা বাড়ছে এই উদ্দেশ্য করে হয়তো তারা এই এত বড় একটা হ্যাঁ 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 এটা। এই যে আপনি একটি ফেসবুক লাইভে এসে বলেছিলেন যে ভাঙড় চালাবে ভাঙড়ের ভূমিপুত্ররা, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ভাঙড়ে রাত করতে দেব না। তা দেখুন, এই বিষয়টা হচ্ছে এমএলএ শওকত মোল্লা মহাশয়ের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আজও শত্রুতা নেই। ওনার উপরে আমি একটাই কারণে বিক্ষুব্ধ হয়ে পড়েছিলাম যে ঠিক যেভাবে রাজ্জাক খান মার্ডার হয়ে গিয়েছিল, স্বর্গীয় রাজ্জাক খান, আমার কি সেই পরিণতিটা ঘটতো না? তো 19 তারিখ যখন এই ঘটনাটা ঘটে, আমি কিন্তু এমএলএ শওকত মোল্লা মহাশয়কে ফোন করি যে দাদা আমার সঙ্গে এই ঘটনাটা ঘটলো এবং অদূত ঘটালো, যেটা হলোটা কি? সেক্ষেত্রে কিন্তু আমাকে বললো যে অদূত তো ওই ধরনের লোক না, ও তো এরকম কাজ করতেই পারে না। ওই একবার জাস্ট আমার সঙ্গে কথা হলো, তারপর না কোনো দুদিন আমার সঙ্গে যোগাযোগ করেছে, না আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। তখন কিন্তু আমি মুখ খুলতে বাধ্য হই যে আমি কি স্বর্গীয় রাজ্জাক খানের মতো ওই দিন মার্ডার হয়ে যেতাম? তাহলে যদি মার্ডার হয়ে যেতাম তাহলে তৃণমূলের কিছু লোক ফাঁসানো হতো, আইএসএফ এর কিছু লোক ফাঁসানো হতো। তাহলে সেক্ষেত্রে তারাও স্বর্গীয় রাজ্জাক খানকে মার্ডার করে যেমন ছাড়া পেয়ে গেছে, তাহলে তারাও ছাড়া পেয়ে যেত। সেখানে আমার বউকে হয়তো একটা চাকরি ধরিয়ে দিয়ে সান্ত্বনা দিত। তাহলে আমি যখন মুখ খুলতে শুরু করেছি তখন তখন কিন্তু তিনি আমার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনে। তো সেখানে আমি তখন ভাবলাম যে যে মানুষটাকে আজকের আমি যোগদান করার পরে যে মানুষটা আজকের এত শক্তিশালী হয়ে উঠলো, আর আমার এই বিপদে আমি তাকে কাছে পেলাম না, বা সেই অদূত আজকের অ্যারেস্ট হলো না, এখানেই আমার প্রশ্ন থেকে যায়। আপনি 72 ঘন্টা সময় দিয়েছিলেন, তার মধ্যে 48 ঘন্টায় জাহাঙ্গীর খানকে দক্ষিণ 24 পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে। 72 ঘন্টায় কি ঘটতে পারে? না না, আমি 72 ঘন্টার টাইম বেঁধে দিয়েছিলাম যে 72 ঘন্টার ভিতরে কিছু একটা ঘটবে। তো আমাকে যখন আমি দেখলাম যে তিনি আমার পাশে দাঁড়ায়নি, আমি কিন্তু অলরেডি ছোটাছুটি শুরু করে দিয়েছিলাম যে আমার যে চ্যানেল আছে, বা আমি এই তৃণমূল কংগ্রেসে যোগদান করার আগে আপনারা জানেন যে মাননীয় সৌমেন মিত্র মহাশয়ের স্ত্রী শিখা মিত্র, তিনিও তৃণমূল দলটা করছে। রাজ্যের যিনি মানে যুব সভাপতি ছিল আজহার মল্লিক, তিনিও তৃণমূল দলটা করছে। তো আমি আমার বিভিন্ন অ্যাঙ্গেল মারফত আমি আপনার মানে যিনি এখন আমাদের গোটা দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি হয়েছে মাননীয় জাহাঙ্গীর খান মহাশয়, আমি তার কাছেও গিয়েছিলাম এবং আমার কিন্তু অলরেডি খবর ছিল, আর আমি যতটুকু চেষ্টা করার আমি করেছিলাম, এবং আমার কাছে সেই খবর ছিল যেখানে 72 ঘন্টার মধ্যে কিছু একটা ঘটবে, সেটাই আমি মানুষের সামনে তুলে ধরি।